আপনারা যদি কেউ রাস্তাঘাটে বা কোথাও কোনো টাকা পড়ে থাকতে দেখেন, সেটা যত টাকাই হোক না কেন, অবশ্যই চেষ্টা করবেন কিন্তু সেই টাকাটা না ছোঁয়ার, মানে একদমই না কুড়োনোর। এবার অনেক সময় কি হয়, একটু বেশি অ্যামাউন্টের টাকা যদি রাস্তাঘাটে পড়ে থাকে, অনেক মানুষেরই মনে হয় যে বাবা এতগুলো টাকা পড়ে আছে, নেওয়া যেতে পারে। কিন্তু আমি এক্ষেত্রে বলবো আপনারা চেষ্টা করবেন সেই টাকা একদম না ছোঁয়ার। তার কারণ হচ্ছে, এই ধরনের রাস্তাঘাটে যে টাকা পড়ে থাকে সেটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো মানুষ যদি কুড়োয় তার কিন্তু ক্ষতিই হয়, ভালো কিন্তু কিছু হয় না। এবং সেই ক্ষতিটা যেটা হয় সেটা যে তক্ষুনি হবে সবসময় তা কিন্তু নয়। অনেক সময় দেখা যায় যে 1-2 বছর পরে হলেও সেই ক্ষতিটা হয় মানুষের। এবার আপনারা ভাবছেন হয়তো যে আমি কথাটা কেন বলছি। দেখুন, আমার একটা মানে আমার নিজের নয়, কিন্তু আমার এক পরিচিতর এক ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সেটা তো আমি শেয়ার করবই। কিন্তু আজকে আমি যে ঘটনাটা পেয়েছি না, সেই ঘটনাটা কিন্তু এই সম্পর্কিতই। তো আমি সকলকে বলবো আপনারা এই বিষয়ে অবশ্যই সচেতন হবেন, এবং যদি একান্তই আপনি টাকাটা নিতে চান, ধরুন রাস্তাঘাটে পড়ে আছে, কেউ আশেপাশে নেই, কেউ ক্লেম করতে আসছে না, যদি নেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি নিজে ডাইরেক্ট হাত টাচ করে টাকাটা নেবেন না, এবং অবশ্যই সেটা আপনি আপনার পার্সে বা ওয়ালেটে রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটা দোকানে দিয়ে কিছু কিনে হোক বা যেভাবেই হোক খরচ করে ফেলবেন, এবং সেটা নিয়ে অবশ্যই আপনার নিজের ঘরে তো ঢুকবেনই না। তো আমি সকলকে বলবো আজকের এপিসোডটা একদম সম্পূর্ণ অন্যরকমের একটা এপিসোড হতে চলেছে। তো প্রত্যেকে পুরো ঘটনাটা প্রথম থেকে শেষ অবধি শুনবেন। আশা করছি এই ঘটনাটা আপনাদেরকে অনেক রকমভাবে সাহায্য করবে, অনেক কিছু বুঝতে এবং অনেকভাবে সচেতন হতে। তো আমাদের প্রত্যেকে আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে যে ঘটনাগুলো বলা হয় সেগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলোকে লাইক করবেন। পুরো ঘটনাটা শোনার পর আপনাদের কেমন লাগলো সেই মূল্যবান মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের জীবনে বা আপনাদের পরিচিত কোনো মানুষের জীবনে যদি এরকম কোনো ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে সেগুলো কিন্তু আপনারা আমাদের কাছে লিখে পাঠিয়ে দিতে পারেন। তার জন্য আপনাদেরকে আমাদের চ্যানেলের ডেসক্রিপশনে যেতে হবে। দেখবেন সেখানে আমাদের ইমেল আইডি মেনশন করা আছে। সেই ইমেল আইডিতে ইমেল করে আপনারা আপনাদের সেই ঘটনা কিন্তু আমাদের কাছে অনায়াসে পৌঁছে দিতে পারেন। আর একটা রিকোয়েস্ট করব, যদি সম্ভব হয় কাইন্ডলি আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির মধ্যে একটু শেয়ার করে দিন। কারণ আমরা এই চ্যানেলে আর 5টা সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন রকমের ভৌতিক, অলৌকিক, দৈবিক, অতিজাগতিক এই ঘটনাগুলোই বলে থাকি। তাই আমি মনে করি এই ঘটনাগুলো যদি আরও অনেক অনেক মানুষ শুনতে পারেন, তারা সেগুলো শুনে অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তার ফলে তারা অনেক বেশি সতর্ক ও সজাগ থাকতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি আজকের ঘটনা আপনাদের সামনে উপস্থাপনা করা শুরু করছি। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে বিজয় ইমেল করে পাঠিয়েছে। বিজয় যে ঘটনাটা পাঠিয়েছে সেটাও 3টে ইমেলে ভাগ ভাগ করে পাঠিয়েছে, এবং রিকোয়েস্ট করেছে যেন পুরো 3টে ইমেল পড়ে আমি আপনাদের সামনে ঘটনাটা গুছিয়ে বলি, কারণ ও ঘটনাটা লেখার সময় একটু আগে পরে করে লিখে ফেলেছে। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি, এবং প্রথমে আমি ঘটনা সম্পর্কিত কিছু কথা আপনাদেরকে বলে নিই, তাহলে আপনাদেরও ঘটনাটা বুঝতে সুবিধা হবে, আমারও আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে। তো এই বিজয় যেটা জানিয়েছে যে ওর বাবা ছোটবেলা থেকে ও যেটা দেখেছে যে ভীষণ রকমভাবে সাশ্রয়ী একজন মানুষ। তিনি একটা টাকা খরচা করার আগেও খুব ভেবে চিন্তে খরচা করেন। মানে ওনার মনে হয় যে যা হয় আর কি, সাধারণ মানুষ একটু সেভ করার চিন্তাভাবনা থাকে। কোনো একটা জায়গা থেকে হয়তো উনি একটা জিনিস কিনবেন, তো উনি 10বার ভাবেন উনি আদৌ কিনবেন কি না, এবং সেই জিনিসটার আশেপাশে কত দাম যাচ্ছে সেটা উনি খুব ভালো করে খোঁজখবর নেন। তো এরকম একজন মানুষ। এবার এরকম মানুষ আমরা প্রায়শই অনেক ক্ষেত্রে দেখে থাকি, যে এরকম হয় যে মানুষ একটু বিবেচনা করে কেনাকাটা করে, সেটা খুবই ভালো জিনিস। তো বিজয়ের বাবা প্রথম থেকেই এরকমই। এবার বিজয়ের যিনি মা, তিনি আবার কিছুটা এর উল্টো। তিনি আবার মনে করেন যে না, ঠিক আছে, যেটা দরকার সেটা তো কিনতেই হবে, অত ভেবে চিনতে লাভ নেই, কিছু একটা ভালো লাগলো কেনার চেষ্টা করেন উনি। ওনার বাবার থেকে বেশ অনেকটাই উল্টো ক্যারেক্টার এইসব দিকে। তো এটা নিয়ে অনেক সময় ওদের বাড়িতে একটু অশান্তি হতো। ওর মা বলতো যে হ্যাঁ চলো এটা কিনে নিই, এটা ভালো লেগেছে বা এটা দরকার আছে।
ওর বাবা বলতো যে ঠিক আছে, দরকার কি আছে, এখন তো এটা লাগছে না, এখন না হলেও চলবে। তো ও ছোট থেকেই বাড়িতে দেখে এসেছে যে মানে একটা কিছু কেনার আগে বাড়িতে প্রচুর রিসার্চ, প্রচুর কথা, এরকম। এবার একদিন যেটা হয় সেটা হচ্ছে যে ওদের ওদের ফ্যামিলিতে একজনের বিয়ে, এবং যেহেতু একদম নিকট একজনের বিয়ে তো যেতেই হবে। তো প্রথম দিকে ওর বাবার যাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না, কারণ যদি ওই বিয়েটা অ্যাটেন্ড করতে হয় তাহলে ওর বাবাকে 2 দিন অফিসে ছুটি নিতে হবে। এবার ওর বাবা খুব কাজপ্রিয় মানুষ ছিলেন, তো উনি ভাবতেন যে একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ডের জন্য আমি ছুটি নেবো, তো প্রথম দিকে ওনার খুব একটা ইচ্ছে ছিল না। তোর মাকে বলেছিল যে তুমি চলে যাও, বাচ্চাকে নিয়ে তুমি চলে যাও। তখন ওর বয়স হচ্ছে প্রায় ওই 14-15 বছর। তোর মা বলছে কেন তুমি যাবে না, বিয়ে বিয়ে থা এগুলো তো খুব ইম্পর্টেন্ট ইভেন্ট, এবং এগুলো তো আর মানুষের জীবনে বারবার হয় না, তো তুমিও চলো। তো বাধ্য হয়ে ওর বাবাও আত্মীয় স্বজনরাও বললো যে না না, কেন যাবি না, 2 দিন হয় ছুটি নিতে হবে, নিবি। তো তারপরে ওরা 3জনে মিলে সেই আত্মীয়র বিয়েতে যায়, হুগলিতে সেই বিয়েটা ছিল। এবার যেহেতু নিকট আত্মীয়ের বিয়ে, তো সেখানে সেই বাড়িতে থেকেই বিয়ে অ্যাটেন্ড করতে হবে, এবং জায়গাটা ছিল হুগলির গ্রাম, সিঙ্গুরের দিকে আর কি। তো গ্রামের বিয়ে আর শহরের বিয়ের মধ্যে তো একটা পার্থক্য আগেও ছিল, এখনো আছে। তো এই ঘটনাটা আজ থেকে প্রায় 14 বছর আগের। তো সেই সময় ডিফারেন্সটা আরও বেশি ছিল। তো গ্রামের বিয়েতে যেটা হয় আর কি, আত্মীয় স্বজন মিলে বিয়ের সমস্ত কাজ করে, ইভেন খাবার পরিবেশনও আত্মীয় স্বজন, পাড়ার লোকেরা মানে পালা করে করে খাবার দাবার আর কি সার্ভ করে থাকে। তো ওই বিয়ে বাড়িটাতেও সেরকম হয়েছে, ওরা গেছে, মানে বিয়ের কাজকর্ম একদম প্রথম থেকে ওরা ইনভলভ ছিল, বিভিন্ন কাজকর্ম করা, পুরো বিয়েটা হওয়া। এবার যখন সন্ধ্যের পরে, যখন থেকে খাওয়া দাওয়া শুরু হয়, তো বিজয়ের বাবা যিনি ছিলেন উনি মানে খাবার পরিবেশন করার জন্য কাজ করছিলেন। এবার কাজকর্ম করেছেন, খুব আনন্দ মজা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। এবার বিয়ের আসর যেখানে বসেছিল সেটা কিন্তু যে আত্মীয়র বাড়ি, সেই বাড়িতে নয়, ঠিক আছে, কারণ তার বাড়িটা একটু ছোট, তো তারই আর এক আত্মীয়র বাড়ি, যে বাড়িটা একটু বেশ বড়, সামনে অনেকটা জায়গা আছে, সেখানে আর কি প্যান্ডেল করে সেখানে বিয়ের আসর, তারপরে খাওয়া দাওয়া, প্রীতিভোজ আর কি সমস্ত বিষয়টা সেখানে হচ্ছিল। আর এই দুটো বাড়ির মধ্যে প্রায় ধরুন ওই 1 কিলোমিটারের একটু কম হবে ডিস্টেন্স আছে। এবার যখন রাত হয়ে গেছে, বিয়ে থা মিটে গেছে, তো তখন ভাবা হলো যে মেয়ের বিয়ে ছিল, তো মেয়ে জামাইকে ওই বাড়িতে আর কি অনেক রাত অবধি কাজকর্ম হয়েছে, তো মেয়ে জামাইকে পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি মেয়েটার যে বাড়ি সেই বাড়িতে। তো একটাই গাড়ি করা হয়েছে, তো সেই গাড়ি করে মেয়ে জামাই গেছে, এবং তার সাথে কিছু জিনিসপত্র, মহিলারা, বাচ্চা যারা ছিল তারাও ওই গাড়িটার কি বারবার এসে, বেশি তো ডিস্টেন্স না, 1 কিলোমিটার মতোই ডিস্টেন্স, তো নিয়ে গেছে। এবার বিজয়, ওর বাবা, আরও 2-4 জন যারা পুরুষ মানুষ ছিল, তো তারা রাতের বেলা অনেক রাত হয়ে গেছে, বলল যে আর গাড়ি এদিকে আসার দরকার নেই, আমরা পুরোটা তদারকি করে কিছু আছে কি নেই সব কিছু দেখে টেকে আমরা এইটুকু রাস্তা হেঁটে হেঁটে চলে যাব। এবার সারাদিনে প্রচুর খাটাখাটনি গেছে, প্রচুর হই হুল্লোড় মজা হয়েছে। তো এইসব করে না বিজয়ের মানে একদম মানে যাকে বলে ও পুরো টায়ার্ড হয়ে গেছে, খুব স্বাভাবিক। আর যেটা ও লিখেছে ইমেলে, যে ওরা শহরের দিকেই থাকতো, ফলে ওদের না এই গ্রামের মানুষের কি হয়, হাঁটার একটা খুব অভ্যেস থাকে, কিন্তু দেখবেন মানে গ্রামের লোকেরা পটাপট অনেক হাঁটতে পারে, কিন্তু শহরে কি অতটা হাঁটার জায়গাও থাকে না, অত স্কোপও থাকে না। তো মানুষের লাইফস্টাইলটা অনেকটাই আলাদা, আর তখন তো আরও বেশি আলাদা ছিল। তো সারাদিনের পরে ওর না মানে ওর ইচ্ছে ছিল আর কি ও গাড়ি করে চলে যাবে, কিন্তু গাড়ি বা একটাই গাড়ি আছে, সেই গাড়িটাই যাতায়াত করেছে। তো তখন ওর বাবা বললো এইটুকু হেঁটে চল, কি আছে। তো ওর তো প্রচণ্ড টায়ার্ড, ওর তো হাঁটতে একদম ইচ্ছে করছে না। তো তখন বাকি লোকেদের আর কি হাতে জিনিসপত্র ছিল, তো গ্রামের লোকজন তারা, তাদের হাঁটার অভ্যেস আছে, তো তারা পটপট করে হেঁটে আগে এগিয়ে চলে গেছে। এবার বিজয় আর ওর বাবা একটু আস্তে আস্তে হাঁটছে, তো ওরা একটু পিছিয়ে আছে, তো ওদের হাতে কোনো সেরকম জিনিসপত্র ছিল না, তো ওরা এরকম হাঁটছে। এবার হাঁটতে হাঁটতে ওরা যখন একটা রাস্তা দিয়ে আসে তখন রাত প্রায় 2টো বেজে গেছে, ঠিক আছে। এবার রাত 2টো, আর গ্রামের রাস্তা মানে বুঝতেই পারছেন একদম ফাঁকা, শুনশান হয়ে গেছে।
তো হাঁটতে 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 যাচ্ছে, তো যেতে যেতে একটা মানে মোড়ের মাথা একটা, ওখানে একটা মোড় মতো রয়েছে, সেখানে একটা গাছ রয়েছে, একটা বেদি রয়েছে, পাশে একটা চায়ের দোকান চালে, যদিও তো সেটা তখন বন্ধ ছিল। তো এখান দিয়ে যখন ওরা হাঁটছে, মানে আর বাড়ি হয়তো মিনিট 5 পরই ওরা পৌঁছে যাবে, তো হঠাৎ করে ওর বাবা থেমে যায়। ও যে দাঁড়া 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 দাঁড়া, এবার ওর তো মানে কিছুটা ঘুম ঘুম পাচ্ছে, তখন ওর 15 বছর 14-15 এরকম বয়স। ওর মানে আর কি ঘুম ঘুম পাচ্ছে চোখে, ভীষণ ক্লান্ত, সারাদিনে প্রচুর খাটনি গেছে, প্রচুর আনন্দ করেছে, মজা করেছে, যা হয় আর কি, লাস্টে এবার টায়ার্ড হয়ে গেছে। তো ওর বাবাতেই দাঁড়া 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 দাঁড়া, তো না মানে বলছি কিসের জন্য আবার রাতের বেলা দাঁড়াবো। তো ওর বাবা বলছে মানে না একটা কিছু মানে নিচের দিকে তাকিয়ে, কিছু একটা দিকে তাকিয়ে উনি বেশ মানে হতভম্ব হয়ে একটু তাকিয়ে আছে টাইপের। তো তখন বিজয় বলছে যে কি হয়েছে, এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন বলছে এই দেখ রাস্তায় কি। তো তখন দেখছে যে রাস্তায় একটা খবরের মানে একটা টুকরো, জাস্ট খবরের কাগজ টুকরো আর কি, সেই টুকরোর ভিতরে দুটো 500 টাকার নোট দেখা যাচ্ছে আর কি, মানে একটা ছোট্ট খবরের কাগজের টুকরো, তার মধ্যে দুটো 500 টাকার নোট বেরিয়ে রয়েছে। তো সঙ্গে সঙ্গে ওর বাবার হাতে একটা ছোট প্লাস্টিক ছিল, তো ওকে বলেছে এই ধর ধর এটা, আমি দেখি তো এটা কি। তো উনি ওটা মানে রাস্তা থেকে কুড়িয়ে নিয়েছে, তো নিয়ে দেখছে যে ওই একটা ছোট্ট কাগজের টুকরোর মাঝখানে সত্যি সত্যি দুটো একদম সুন্দর 500 টাকা রয়েছে। এবং উনি না মানে আশপাশটা দেখছে যে না এখানে তো কেউ আশেপাশে নেই। তো উনি ভাবছে যে দুটো 500 টাকা মানে 1000 টাকা, 1000 টাকার। আমি বললাম যে ঘটনাটা আজ থেকে 12-13 বছর আগেকার ঘটনা। তো 12-13 বছর আগে মানে এখনও যথেষ্ট, অবশ্যই 1000 টাকা যথেষ্ট ভ্যালুয়েশন রয়েছে, বাট তখন আরও বেশি রয়েছে ছিল। উনি ভাবছেন এত টাকা রাস্তায় পড়ে রয়েছে, কি ব্যাপার। তো উনি না মানে কয়েক সেকেন্ড ওখানে দাঁড়ালেন যে কারোর হয়তো পড়ে ঠরে গেছে নাকি। এবার বিজয় তখন বলল যে আমাদেরই কারোর লোকজন, এত আমরা এখান দিয়ে যাতায়াত করছি রাতের বেলা, তাদেরই কারোর পড়ে যায়নি তো? ওর বাবা বললো হ্যাঁ এটা তো ঠিক বলেছিস। তো তখন উনি বললেন যে ঠিক আছে এখানে, তখন রাত হয়ে গেছে, তো উনি বললেন যে ঠিক আছে এখানে একটুক্ষণ দাঁড়াই, যদি অন্য কোনো কারোর পড়ে গিয়ে থাকে, হয়তো কেউ এই পথ দিয়ে গেছে আমাদের লোকজন ছাড়া, তো সে নিশ্চয়ই এখানে খুঁজতে খুঁজতে আসবে। তো বিজয় বলছে এত রাতের বেলা কি আমরা এখানে দাঁড়িয়ে থাকবো নাকি, আমার প্রচণ্ড ঘুম পেয়েছে। তো বলছে যে দাঁড়া, কারোর হয়তো পড়ে গেছে, একটু একটু দাঁড়িয়ে যা। তো ওরা ওখানে 2 মিনিট দাঁড়িয়ে থাকে। এবার 2 মিনিট দাঁড়িয়ে থাকছে, যথারীতি কেউ আসছে না। তো উনি বললেন যে ঠিক আছে এই টাকাটা আমরা পকেটে নিয়ে, ওর বাবা পকেটে পুরে নেয় এবং বলে যে ওখানে যাই, গিয়ে যদি কারোর টাকা এভাবে হারিয়ে গিয়ে থাকে তাহলে আমি শুনতে তো পাবো, সব আমি জিজ্ঞেস করবো যে কারোর সব টাকা পয়সা ঠিকঠাক আছে, কিন্তু ওভাবে তার সরাসরি বলা যায় না যে আমি রাস্তায় টাকা পেয়েছি। তো প্রথম কথা হচ্ছে যে এতগুলো টাকা যদি কারোর হারিয়ে যায় বা পকেট থেকে পড়ে যায়, নিশ্চয়ই সেটা বোঝাই যাবে, কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারবে। যাই হোক, তো এসব চিন্তা করে উনি নিয়ে চলে যায়। তো এরপরে বিজয় আর ওর বাবা সে আত্মীয়র বাড়িতে চলে আসে। এবার চলে আসার পরে সরাসরি তো আর বলতে পারছে না যেরকম রাস্তায় টাকা পেয়েছি আমি নিয়ে এসেছি। তো ওর বাবা তখন একটু কায়দা করে বলে এবং বিজয়কেও বলে যে সরাসরি কাউকে এটা না বলতে। তো বলে যে দেখো আমরা তো তাড়াহুড়ো করে অনেক জিনিসপত্র নিয়ে এলাম, দেখে নাও কিন্তু সব জিনিসপত্র ঠিকঠাক এসেছে কি না। আর অনেক সময় কি হয়, তাড়াহুড়ো করতে গিয়ে পকেটে হয়তো কোনো টাকা পয়সা থাকলো সেটাও পড়ে যায়, সব দেখে নাও, কিন্তু এখন রাস্তাঘাট ফাঁকা আছে, যদি কোনো জিনিসপত্র পড়ে গিয়ে থাকে বা টাকা পয়সা পড়ে গিয়ে থাকে তাহলে হয়তো পাওয়া যাবে। এবার ওখানে সব আত্মীয়দেরকে বলে, তো তারা সব নিজেরা চেক টেক করে বলে না 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 সব ঠিক আছে। তো উনি সবাইকে জিজ্ঞেস করে বুঝতে পারলেন যে কারোরই টাকা পয়সা খোয়া যায়নি বা এরকম কোনো ঘটনা ঘটেনি। তো বিজয়কে বলছে যে তাহলে কি টাকাটা এই বাড়ির কারোর নয়? তো বিজয় বলছে না আমার মনে হচ্ছে নয়। তো তখন ওর বাবা বললো যে না থাক, আমার কাছে টাকাটা এখন থাক, এখনও তো আরও আছে, কারণ মেয়ের বিয়ে ছিল, পরের দিন আবার বউ ভাত রয়েছে। তো যদি হয়তো কারোর এখন মনে পড়ছে না, কেউ হয়তো এখন বুঝতে পারছে না, পরবর্তী সময় হয়তো 1-2 দিন পরে বুঝতে পারলো। তো সেই সব চিন্তা করেই উনি কি করলেন, টাকাটা নিজের কাছে রেখে দিলেন, উনি কিন্তু খরচা করলেন না। যাই হোক, তো পরের দিন সবাই নিজের কাজকর্ম করছে, ওদেরও প্রচুর কাজ ছিল। তারপরে তত্ত্ব সাজিয়ে ওরা সবাই কন্যাযাত্রী গেল। তো সেখানে গিয়েও খুব সুন্দরভাবে সমস্ত মিটে গেল এবং বিজয় এবং ওর বাবা যেটা এক্সপেক্ট করেছিল যে কেউ না কেউ হয়তো বলবে যে তার টাকা সে পাচ্ছে না বা চুরি গেছে, এরকম কিন্তু কিছু হলো না।
ওরা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করে সুন্দরভাবে আবার ওরা বাড়ি চলে এলো, এবং ওর বাবা কিন্তু ইন দ্য মিন টাইম ওই টাকাটা খরচা করেননি, টাকাটা কিন্তু ওনার কাছেই ছিল। এবার উনি ভাবছিলেন যে কেউ যদি পরেও বলে, সেই ভেবে ভেবে ওনার টাকাটা ওনার ওয়ালেটেই রয়ে গেছিল। এবার যাই হোক, বিয়ে পর্ব সমস্ত খুব ভালোভাবে মিটে গেছে, এবার ওরা বাড়ি যাবে। এবার যথারীতি ওনার ওয়ালেটে টাকাটা ছিল, এবং ওই টাকাটা সমেত ওরা তিনজনে আবার ওদের নিজেদের বাড়ি যেখানে আর কি সেখানে চলে আসে। এবার বিজয় ওর বাবাকে বলছে যে বাবা, টাকাটা তো আমাদের আত্মীয় স্বজন কারণ নয়, তো টাকাটা তো তাহলে নিশ্চয়ই রাস্তা দিয়ে অন্য কেউ হয়তো গেছিলো, তাদেরকে হয়তো আমরা চিনি না, তো তার হয়তো পড়ে গেছে। তো ওর বাবা বলছে হ্যাঁ সত্যি 1000 টাকা বলে কথা, এতগুলো টাকা যার চলে গেল তার তো বেশ লস হলো। তো মানে ওর বাবার একটু খারাপই লাগে, এবং ওরও খারাপ লাগে যে যার টাকাটা খোয়া গেছে সে তো নিশ্চয়ই কত চিন্তা করছে, এবং সেই কারণের জন্যই কিন্তু ওরা ওখানে প্রায় মিনিট 5 ওয়েট করেছিল। এবার অতগুলো টাকা ওভাবে রাস্তায় ফেলে আসবে সেটাও মন চায়নি, যা হয় আর কি মানুষের, খুব স্বাভাবিক এটা। তো ওরা টাকাটা নিয়ে আবার ওদের বাড়ি চলে এলো। এবার এই যে ওরা নিজেদের বাড়ি এলো টাকাটাকে নিয়ে, এই পুরো বিষয়টা যে কোন দিকে মন নিতে পারে সেই বিষয়ে কিন্তু বিজয় বা ওর বাবার কারোরই কোনো ধারণা ছিল না। আচ্ছা, এখানে বলে রাখি, এই বিষয়টা কিন্তু বিজয়ের মা তখনও জানতেন না, ওর মাকে আর কি বলা হয়নি, হুড়ে ভিড়ে বিয়ে বাড়ির কাজকর্মে বলা হয়নি। যাই হোক, ওরা বাড়ি এলো। তো বাড়ি আসার পরে ব্যাপারটা আর কি থিতিয়ে গেছে, এবং ওর বাবা তখনও টাকাটা খরচা করেননি। যে যদি মানে বিজয়কে বলেছে যে দেখ কিছুদিন আর দেখি টাকাটা খরচা করবো না, যদি কারোর টাকা থেকে থাকে, কারণ ওর বাবা নিজেই কিন্তু খুব হিসেবি মানুষ ছিলেন, খুব সাশ্রয়ী মনোভাবের মানুষ ছিলেন। তো যা হয় আর কি, সেও ভাবছে যে যদি আমাদের আত্মীয় স্বজন চেনা জানা কারোর যদি কেউ যদি বলে যে আমার 1000 টাকা খোয়া গেছে, উনি সঙ্গে সঙ্গে টাকাটা দিয়ে দেবেন। উনি কিন্তু বেসিক্যালি খুব সৎ মানুষই ছিলেন। কিন্তু দিন 7 কেটে গেল, কোনো রকম কোনো আত্মীয়দের থেকে বা কোনো উনি শুনলেন না যে এরকম কারোর টাকা খোয়া গেছে। তো এবার উনি নিশ্চিত হলেন যে এই টাকাটা তাহলে আমি এবার খরচা করতে পারি, আমাদের কারোর নয় টাকাটা। এবার এই দিন 7 মধ্যে কিন্তু কোনো রকম কোনো অস্বাভাবিক ঘটনা বা এমন কিছু যেটা হওয়ার কথা ছিল না তাও হয়ে গেছে, এরকম কিন্তু কিছু ঘটেনি। খুব স্বাভাবিক, খুব নর্মাল সব কিছু ছিল। কিন্তু এই দিন 7 পরে যে মানে বিয়ে বাড়ি থেকে ফেরার প্রায় 8 দিনের মাথায় হঠাৎই একদিন ওর বাবার মানে ওটাতে আর কি বাড়িতে একটা ল্যান্ড ফোন ছিল, তো সেই ল্যান্ড ফোনে একটা ফোন আসে। তো সেই ফোনটা হচ্ছে যে ওনারই একজন কোনো আর কি খুবই পরিচিত মানুষ, বন্ধু স্থানীয়। তো সে ফোন করে, তো সে ফোন করে বলছে যে জানিস তো মানে ওনার বাড়িতে আর কি একটা কোনো মেডিকেল এমার্জেন্সি হয়েছে, বলছে যে এরকম ঘটনা ঘটেছে। তো যা হয় আর কি, ব্যাংক থেকে তো আর চাইলেই মানে নিজের যতই নিজের অ্যাকাউন্ট হোক না কেন, তো সবারই ব্যাংকের একটা নিজস্ব লিমিট থাকে, তো সেই লিমিটের থেকে বেশি টাকা অনেক ব্যাংকেই আছে, একদিনে তোলা যায় না। তো বলছে যে এরকম একটা সমস্যা হয়ে গেছে, কিন্তু টাকাটা আমি তুলতে পারছি না, কিন্তু আমার এক্ষুনি দরকার টাকাটা, তো তুই কি একটু সাহায্য করতে পারবি, ওর বাবাকে বলে। তো উনি এমনিতে খুব ভালো মানুষ, উনি বলছেন হ্যাঁ আমি সাহায্য করতে পারবো, তো ঠিক আছে আমি টাকাটা আমি বাড়িতে রেখে যাচ্ছি, আমি তো কাজে যাব, তুই আমার বাড়ি থেকে এসে টাকাটা নিয়ে যাস। এবং সেই টাকাটা কিন্তু ছিল, টাকার অ্যামাউন্টটা ছিল 10,000। এবার বললো যে ঠিক আছে আমি 10,000 টাকা আমি দিয়ে দেবো। তো ওনার আর কি একটা ছেলে ছিল ওই ভদ্রলোকের, যে আর কি টাকার জন্য সাহায্য চেয়েছিল, তো আর একটা ছেলে ছিল, বলছে আমি যদি নাও আসতে পারি আমি আমার ছেলেকে পাঠিয়ে দেবো দুপুরবেলা নাগাদ। তো বলছে ঠিক আছে আমি তো থাকবো না, আমি তো কাজে থাকবো, তো আমি আমার স্ত্রীর হাতে দিয়ে যাবো, তুই এসে বা তোর ছেলেকে পাঠিয়ে নিয়ে যাস টাকাটা। তো উনি যথারীতি 10,000 টাকা রেখে উনি কাজে চলে গেছেন, এবং সেই সময় কিন্তু বিজয়া বাড়িতে ছিল না। এবার দেখুন মানুষের জীবনে কীরকম কীরকম ঘটনা ঘটে দেখুন। এবার ওই যে ছেলেটা ছিল সেই ছেলেটি কিন্তু মানে ওই ভদ্রলোকের ছেলে, যার আর কি টাকাটা দরকার, তার ছেলেকে কিন্তু ওনার স্ত্রী দেখেছে, এরকম নয় যে এর আগে কখনো দেখেনি। কিন্তু কি অদ্ভুত বিষয়, মানে ভাবলে খুবই অদ্ভুত লাগে। তো ঠিক যে সময় ওই ছেলেটির আসার কথা, ঠিক তার হয়তো 2-3 মিনিট 4 মিনিট আগে ঠিক ওই বয়সী একটি ছেলে আসে। এবার ওই ছেলেটাকে বিজয়ের মা কিন্তু এর আগে দেখেছে, কিন্তু যা হয় আর কি, মানে কাউকে জাস্ট এমনি দেখা আর খুব তীক্ষ্ণভাবে দেখা, দুটোর মধ্যে তো পার্থক্য থাকে, এমনি মুখ মোটামুটি চেনা ছিল। এবার সেই সময়
বিজয়ের মা কিছু একটা কাজে খুব ব্যস্ত ছিলেন। তো সেই সময় একটা ছেলে এসেছে এবং ছেলেটা এসে দাঁড়িয়েছে, এবং কি অদ্ভুত বিষয়, ওর মা মানে ছেলেটাকে দেখে কিন্তু ছেলেটা কি বলছে কি না বলছে কিচ্ছু শোনে না। উনি শুধু বলে যে তুমি দাঁড়াও এখানে, আমি আসছি নিয়ে। এবার ওই ছেলেটিকে মানে মোটামুটি একই বয়সী ছেলেটা, চুলের কাটিং সেম, অবশ্যই দেখতে পুরোপুরি এক তা নয়, কিন্তু মানে এক ঝলক দেখলে মনে হতে পারে যে ঠিক আছে এই ও। এবার ওর বাবা কি করেছিল, একটা খামের মধ্যে টাকাটা রেখে গেছিল। ওর মা কি করেছে, সেটাকে মানে কি বলছে না শুনে যা দাঁড়াও আসছি বলে ঘরের ভিতরে গেছে, ড্রয়ার থেকে প্যাকেটটা নিয়ে গিয়ে ছেলেটাকে দিয়েছে, বলছে যে আমার না এখন অনেক কাজ আছে, তুমি চিন্তা করো না। মানে ওনার আর কি একজন বাড়ির একজন খুব নিকট মানুষ, তিনি অসুস্থ ছিলেন, বলছে ঠিক হয়ে যাবে, কোনো চিন্তা করো না। আর উনি বললেন যে 10,000 আছে, তুমি চাইলে গুনে নিতে পারো। এবার যে ছেলেটা এসছিল সে না তখন মুচকি হেসে ওখান থেকে চলে যায়। এবার ওর মা নিজের মনে কাজ করছে 15 মিনিট পরে বাড়ির আবার বেল বাজে, এবং যখন বাজে ওর মা দরজা খোলে। তো যে ছেলেটা আর কি আসার কথা ছিল, অ্যাকচুয়ালি যে ভদ্রলোকের আর কি ইমার্জেন্সি ছিল, তিনি তার নিজের ছেলেকে পাঠিয়েছেন। তো সেই ছেলেটা আর কি দরজায় দাঁড়িয়ে এবং মুচকি হেসে বলে যে কাকিমা, আমি ওনার ছেলে, অমুক কাকুর ছেলে, তো বাবা কথা হয়েছিল কাকুর সাথে, টাকা রেখে গেছে, তুমি একটু টাকাটা আমায় দিয়ে দেবে। এইবার ওর মায়ের মাথায় হাত। ওর মা না তখন বুঝে ছ্যাদ করে উঠেছে, বলছে যে তুমি মানে উনি না মানে কথা বলতে পারছে, বলছে তুমি একটু আগে এলে না, আমি তো তোমাকে টাকাটা দিয়ে দিলাম। তখন বলছে না কাকিমা, আমি তো এই মাত্র এলাম, আমি তো এর আগে আসিনি। এবার ওর মা বলছে যে তাহলে আমি কাকে টাকা দিলাম। এবার তো ওর মায়ের মানে বুকের ভিতরে ধরাস করে উঠেছে, এতগুলো টাকা, আর ওনার স্বামী এমনিতেই ভীষণ হিসেবি মানুষ, তিনি যদি শোনেন যে ওর মা ভুল করে 10,000 টাকা একজন ভুলভাল কাউকে দিয়ে গেছে, উনি বলছেন খুব বড় ভুল করে ফেলেছি, আমি সর্বনাশ করে ফেলেছি, আমি এখন তো তোমাকে টাকা দিতে পারবো না, অত টাকা আর নেই ঘরে, তুমি যাও আমি দেখছি। তো উনি মানে আর কি করবে, তখন ওনার ব্যাগটা ঘেটে, ওনার কাছে আর কি কিছু টাকা পয়সা থাকতো, তো ব্যাগটা ঘেটে উনি 2,500 টাকা মতো পায়, বলছে যে বাবা তুমি এখন এইটুকু টাকাই রাখো, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তো উনি কোনো রকমে ঘরটা তালা দিয়ে 2,500 টাকা দিয়ে উনি রাস্তায় বেরিয়ে গেছে, রীতিমতো রাস্তায় বেরিয়ে গিয়ে উনি এদিক ওদিক এই রাস্তা ওই রাস্তা সেই রাস্তা খুঁজছে, মানে ছেলেটাই খোঁজার জন্য। কিন্তু সেই ছেলে কি আর ওখানে থাকে? তো মনের মাথায় কিছু দোকান ছিল, দোকানপাটকে জিজ্ঞেস করছে যে একটা এই বয়সী ছেলে কি এখান দিয়ে গেছে, আপনারা কি চেনেন? তো তারা বলছে এরকম এই বয়সে এরকম ছেলে তো প্রচুর আছে, তুমি কার কথা বলছো? তো উনি মোটামুটি যেটুকু মানে কাজের মধ্যে ছিলেন, এবার উনি যেটুকু সেই সময় যা দেখেছে সেটুকু আর কি বলেছে। তো বলছে না এরকম ছেলে তো দেখিনি, বা দেখলেও যে কোন ছেলেটা সেটা তো বুঝতে পারছি না। এবার ওনার মাথায় হাত, কি করবে উনি কিছু বুঝতে পারছে না। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা উনি রাস্তাঘাটে ঘোরাফেরা করেন, এদিক ওদিক দেখেন, বাট যা হয় আর কি, ওভাবে তো আর কাউকে খুঁজে পাওয়া সম্ভব না, উনিও খুঁজে পেলেন না। ফলে ভেবে দেখুন ব্যাপারটা কি দাঁড়ালো। এবং ওর মায়ের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, মানে 10,000 টাকা, যেখানে ওদের বাড়িতে একটা কিছু সামান্য কেনাকাটার আগেও অনেক চিন্তা করা হয়, অনেক বেশি হিসেব করা হয়, কেনা উচিত হবে কি উচিত হবে না, কোনো একটা টাকা কোথাও খরচা করার আগে ভাবা হয়। সে কোনো মধ্যবিত্ত বাড়িতেই এটা হয়ে থাকে সাধারণত কম বেশি। সেইখানে 10,000 টাকা যদি কারো চোট হয়ে যায়, মানে ওনার না নিজের তখন নিজেকে মানে মারতে ইচ্ছে করছে আর কি, এরকম আর কি ওনার খারাপ লাগছে যে মানে আমি এত বড় ভুল করলাম কি করে। একটা ছেলে এলো, ছেলেটা একটা কিছু বলার জন্য দাঁড়িয়েছিল, আমি কিছু শুনলাম না, ছেলেটা এসে দাঁড়িয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, মানে আমি পুরোটাকে ইগনোর করে আমি না শুনে এতগুলো টাকা আমি দিয়ে দিলাম, এত বড় ভুল আমি করলাম কি করে। এবং বুঝতেই পারছেন যে যার ছেলে 14-15 বছর বয়স, 13-14 যাই হোক, তো তার একটা যথেষ্ট মানে একটা ঠিকঠাক বয়স হয়েছে, একটা সার্টেন লেভেল অফ ম্যাচিউরিটি তার মধ্যে আছে। তো সেরকম একজন মানুষ যখন খুব অদ্ভুতভাবে এরকম ভুলটা করে ফেলে, তখন তার সব থেকে বেশি কিন্তু নিজের উপরেই রাগ ধরে যে আমি এত বড় ভুলটা করলাম কি করে। তো যথারীতি ওনার ক্ষেত্রেও সেটাই হলো, ওনার নিজের উপরই নিজের প্রচণ্ড রাগ হয়, প্রচণ্ড খারাপ লাগে যে আমি এটা কেন করলাম, আমি একটু ভেবে দেখলাম না যেটা আমার করাটা আদৌ ঠিক হবে কি হবে না, আমি এত বড় একটা ভুল কাজ করে ফেললাম, নিজে থেকে এতগুলো টাকার আমি সংসারে লোকসান হয়ে গেল। এবং উনি
ওদের আর কি বাড়ির সামনের যে রাস্তাঘাট রয়েছে, মানে সেখানে যে দু একটা দোকান রয়েছে, ইভেন তাদেরকেও বলে যে এই ছেলেটাকে যদি এরকম একটা দেখতে ছেলে যদি তোমরা দেখতে পাও, তোমরা কিন্তু ছেলেটাকে একবার বলো আমি এরকমভাবে ভুল করে টাকা দিয়ে ফেলেছি। তো সবাই যথারীতি ওনাকে বলেছে যে আপনি নিজে থেকে টাকাটা দিয়েছেন, আপনি বলছেন আমরা বলবো, কিন্তু কেউ কি আর স্বীকার করবে বলুন? কি বা প্রমাণ আছে আপনি যে টাকাটা দিয়েছেন? তো তখন উনিও বুঝতে পারলেন যে এটা ওনারই ভুল, এখান থেকে আর মনে হয় না সে টাকা উদ্ধার করা যাবে। বুঝতেই পারছেন তার মানে কত বড় একটা ক্ষতি হয়ে গেল। এইবারে বাড়িতে আসার পরে বিজয়ের বাবা যখন এই ঘটনাটা শুনলেন যে ঠিক ওই বয়সী একটি ছেলে ঠিক ওই সময় এসেছিল এবং ওর মা ভুল করে সেই ছেলেটিকে টাকাটা পুরোটা দিয়ে দিয়েছে, এটা শুনে না উনি প্রথমে প্রচণ্ড রেগে যান। খুব স্বাভাবিকভাবেই এতগুলো টাকা একটা অন্য কাউকে দিয়ে দেওয়া, পুরো কথাটা তার না শুনে যে কোনো মানুষেরই রাগ হবে, খারাপ লাগবে, তো ওনারও সেম রিয়াকশান হয়। আর তারপরে উনি এটাও চিন্তা করেন যে ওনার স্ত্রীরও তো প্রচণ্ড মন খারাপ, উনি রীতিমতো কাঁদছে, বলছে যে আমি এরকম ভুল কি করে করলাম। তো উনিও জানতেন যে ওনার স্ত্রী এতটা বড় ভুল হঠাৎ করে ফেলবে এরকম মানুষ উনি এততে নন, কিন্তু তারপরও যে ভুলটা কি করে হলো সেটা ভেবে ওনার খুব বাজে লাগে। যাই হোক, তো ব্যাপারটা ওখানে মিটে গেল। ওনার ভাবলো যে টাকাটা হয়তো কোনোভাবে চোট হয়ে গেছে। এর কিছুদিন পর থেকে বিজয়ের মা একটা অদ্ভুত স্বপ্ন দেখা শুরু করেন, এবং এই স্বপ্নটা যে উনি দেখা শুরু করলেন এটা কিন্তু উনি প্রায়শই দেখতেন। উনি স্বপ্নে দেখতেন যে একটা কালো বিড়াল, স্বপ্নে কিন্তু দেখতেন, এটা কিন্তু বাস্তবে হতো না, একটা কালো বিড়াল বাইরে থেকে এসে ওদের বাড়ির পাঁচিলের উপরে বসে থাকে। উনি স্বপ্নে দেখতেন একটা পাঁচিলে বসে থাকে, এবং ওই পাঁচিলের যে জায়গাটায় বসে থাকে তার পাশে হচ্ছে ওদের ঠাকুর ঘর। উনি স্বপ্নে দেখেন যে বাইরে থেকে সেই কালো বিড়ালটা এসে পাঁচিলে কিছুক্ষণ বসে এবং তারপরে সুযোগ বুঝে ঝুপ করে জানলার ফাঁক দিয়ে ঠাকুর ঘরে ঢুকে মা লক্ষ্মীর যে ঝাঁপি থাকে সেই ঝাঁপিটা মুখে করে নিয়ে পালিয়ে যাচ্ছে। এরকম একটা অদ্ভুত টাইপের স্বপ্ন উনি 2-3 দিন পর পর দেখলেন। আচ্ছা, এখানে বলে রেখে যেটা ইমেলে লিখেছে যে ওর মা কিন্তু এর আগে কখনো এরকম কোনো স্বপ্ন দেখেননি। ওর মায়ের না প্রথম যখন উনি স্বপ্নটা দেখেন উনি ভাবেন যে এতগুলো টাকা ঘর থেকে চলে গেছে, আর এরকম একটা বিষয় যখন হয় প্রত্যেকেরই মনটা খুব খারাপ লাগে। তো হয়তো সেরকমই কোনো মনের অবচেতন চিন্তা থেকে হয়তো এরকম স্বপ্ন উনি দেখছেন। কিন্তু পরপর 3 দিন যখন উনি স্বপ্নটা দেখলেন, উনি না বিজয়কে বলে, কথায় কথায় বলতে বলতে বলে, জানিস তো আমি না এরকম একটা স্বপ্ন দেখছি 3 দিন ধরে, আমার খুব খারাপ লাগছে। এবার তখনও অবধি কিন্তু ওনার মা জানতো না যে এরকম বিয়ে বাড়িতে এরকম একটা ওরা রাস্তায় 1000 টাকা কুড়িয়ে পেয়েছিল। তো তখন বিজয় প্রথম ওর মাকে ঘটনাটা বলে যে জানো তো মা, আমি আর বাবা যখন সেই বিয়ে বাড়ি থেকে ফিরছিলাম তখন আমরা রাস্তায় এরকম টাকা কুড়িয়ে পেয়েছি। তোর মা বলছে যে কই তুই বা তোর বাবা কেউ তো আমাকে আগে বলিসনি কথাটা। বলছে হ্যাঁ তোমাকে বলা হয়নি, জাস্ট এরকম ব্যাপার নয় যে তোমাকে বলবো না বলে বলিনি, জাস্ট বলা হয়নি, এটাই ব্যাপার। তোর মায়েরও খুব অবাক লাগে, যে বলছে তোরা 1000 টাকা কুড়িয়ে পেলি আবার সেটা নিয়েও নিলি। বলছে হ্যাঁ বাবা তোটা নিয়ে নিয়েছে। এবার ওইখানে না ওর মা তখনও কিন্তু সেরকম কিছু বুঝতে পারেনি, কিন্তু ওর মা নাকি বলেছিল যে 1000 টাকাটা না নিলেই ভালো হতো, কান্নাকার পড়ে গেছে, তার হয়তো খুব দরকার ছিল টাকাটা, সে হয়তো আর পায়নি। তখন বিজয় বলছে যে কেন, আমি আর বাবা ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, আর বাবা তো টাকাটা খরচা করেনি। যদি আশেপাশেও শুনতে পেতো যে কোনো আমাদের আত্মীয় স্বজন না হোক বা কোনো পরিচিত মানুষ বা রাস্তার কোনো এমনি মানুষ যে বলতো যে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, 1000 টাকা আমার পড়ে গেছে, তাহলে তো বাবা দিয়ে দিত, বাবা তো টাকাটা খরচা করেনি, এখানে এসে তারপরে বাবা টাকাটা হয়তো খরচা করেছে। তো তখন বলছে যে হ্যাঁ সেটা ঠিক, কিন্তু টাকাটা মনে হয় না নিলেই ভালো হতো। তো ও বলছে যে কেন, 1000 টাকা রাস্তায় পড়ে আছে, নেবো না, কেউ নেয়ার নেই, কি হবে, রাস্তাঘাটে উড়ে ময়লায় পড়ে যাবে, কেউ হয়তো জানতেও পারবে না। এবার সেটাও ঠিক, সেটাও কোথাও না কোথাও একটা ম্যাটার। যাই হোক, তো এর 4-5 দিন পরে এবং এই ভিতরের যে 4-5 দিন মাঝখানের সেই সময় কিন্তু প্রত্যেক দিন ওর মা একই সময় ঠিক রাত 2:30 নাগাদ এই সেম স্বপ্নটা দেখত। ঠিক আছে, তো এটা দেখাটাও একটা খুব অদ্ভুত বিষয় যে হঠাৎ করে কেউ এরকম স্বপ্ন কেন দেখবে বা কি জন্যই বা দেখবে, সেটার তো কোনো কারণ নেই। খুব অদ্ভুতভাবে আমি আপনাদেরকে ও যেটা লিখেছে ইমেলে যে ওর বাবা অনেকেরই দেখবেন LIC করা থাকে, ঠিক আছে, এবং LICর যে প্রিমিয়াম হয় সেই প্রিমিয়ামটা অনেকে অনেক রকমভাবে দেয়, কেউ মাসে মাসে দেয়, কেউ বছরে 2 বার দেয়, কেউ বছরে 1 বার দেয়, এরকমভাবে দেয়। তো এবার
হঠাৎ করেই একদিন ওর বাবার মানে ওদের বাড়িতে অ্যাকচুয়ালি একটা চিঠি আসে এলআইসির পক্ষ থেকে, এবং সেই চিঠিটা যে আসে সেই চিঠিটায় কিছুটা মানে যে লেখাটা ছিল সেটা কিছুটা এরকম যে ওদের বছরে 2বার করে প্রিমিয়াম দেওয়ার কথা। তো বহু বছর থেকেই মানে ওই এলআইসিটা করা হয়েছে প্রায় 8 বছর আগে, 8 থেকে 9 বছর আগে, ঠিক আছে, 8-9 বছর আগে এলআইসিটা করা হয়েছে, এবং প্রথম 3 বছর বাদে তারপর থেকে প্রিমিয়ামটা ইরেগুলার হয়ে গেছে। তো সেই জন্য চিঠি এসেছে বাড়িতে। এবার চিঠি যখন এসেছে ওর বাবা বলছে না আমরা তো মানে অ্যাকচুয়ালি একটা এজেন্ট ছিল, যে এজেন্টটা বাড়িতে আসতো, এসে এলআইসির টাকা নিয়ে যেত, নিয়ে গিয়ে সেই সমস্ত প্রিমিয়াম ভরে দিত। এবার ওর বাবা সরাসরি লোকটাকে ফোন করছে যে কি ব্যাপার, আমি তো টাকা দিই, আমি এরকম চিঠি কেন পেয়েছি। তো ফোন করছে, লোকটা ফোন ধরছে না, এবং কিছুদিন পরে আবার ফোনটা মানে পুরো নাম্বারটাই রিচের বাইরে চলে যায়। তো ওর বাবার তো মাথায় হাত, কি করে আমি যোগাযোগ করব। তো উনি আবার এলআইসি অফিসে যান, সেখান থেকে একটা স্টেটমেন্ট উনি পান। সেটা হচ্ছে উনি দেখেন যে বিগত 2 বছরে কোনো টাকাই দেওয়া হয় না, তার আগেও খুব ইরেগুলারভাবে দেওয়া হতো, কোনো প্রিমিয়াম দেওয়া হতো, কোনো প্রিমিয়াম দেওয়া হতো না, ইভেন লেট ফাইনও লেগেছে। তো উনি যখন খোঁজখবর করেন যে এজেন্ট এসে আর কি টাকা নিয়ে যেত, তো তার সম্পর্কে যখন খোঁজখবর করে তো ওর বাবা জানতে পারে যে ওই এজেন্ট 1 বছর আগেই ওই পুরো এরিয়া ছেড়ে বেরিয়ে গেছে, এবং ওই এজেন্ট শুধুমাত্র ওর বাবার সাথে এই জিনিসটা এলআইসির টাকা নিয়ে দেয়নি তা নয়, উনি নাকি আরও এর ধরনের বেশ কিছু এলআইসি স্কিম, আরও বিভিন্ন ফিনান্সিয়াল যে স্কিম থাকে সেরকম স্কিমের কাজ করতো, এবং উনি নাকি আরও এরকম 5-6 জন রয়েছে, তাদেরও টাকা এরকমভাবে নিয়ে বেপাত্তা হয়ে গেছে, এবং তার ট্রেস কেউ পাচ্ছে না, সে কোথায় থাকে। অ্যাকচুয়ালি তার ফ্যামিলিও এখানে থাকতো না। আর যে লোকটাই এজেন্টের কাজটা করতো সেই লোকটার ব্যবহার ভীষণ ভালো ছিল, খুব ভালো কথা বলতে পারতো, তো ফলে সবাই ওনাকে বিশ্বাস করতো। কিন্তু উনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে বাকি যাদের সাথে এই ধরনের ফ্রডগুলো হয়েছে তাদের টাকার অ্যামাউন্টটা অনেকটাই কম, কিন্তু ওর বাবা যেভাবে প্রতারিত হয়েছে সেই অ্যামাউন্টটা অনেক বেশি। মানে সেই এজেন্ট সে প্রিমিয়ামগুলো জমাই করেনি, কিন্তু ওদের বাড়ি থেকে এসে ওর বাবার থেকে কিন্তু টাকাটা নিয়ে গেছিল। মানে এটা একটা বিশাল ওদের কাছে শখ যে এতগুলো টাকা, মানে সেটাকে মানে যে কটা প্রিমিয়াম দেয়নি সেই অ্যামাউন্টটাকে যদি যোগ করা যায় সেটা প্রায় মানে 2.5 লাখ টাকার মতো আর কি। তাহলে বুঝতেই পাচ্ছেন, ভাবুন 1000 টাকা উনি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলেন, কিভাবে ওনার একের পর এক টাকা লস হতে শুরু করেছে। এই ঘটনাটা শেষে আমি আমার একজনের খুব কাছের মানুষের আমেরিকাতেই ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদেরকে বলবো, এবং সেই ঘটনাটার না মানে আপনারা শুনলে বুঝতে পারবেন এটা কিন্তু কোনো ব্যাখ্যা নেই, মানে এটার সাথে কোনো আপনি ডিরেক্ট কানেকশন পাবেন না, কিন্তু একটা অদ্ভুত ঘটনা, সেটা আমি এই ঘটনাটার পরে আপনাদেরকে বলছি। আচ্ছা, এবারে কি হলো, উনি তো ভাবলেন যে এটা তো বিশাল বড় বাজে ব্যাপার হলো, তো ওনার বিরুদ্ধে আর কি থানায় অভিযোগ সবই করা হলো, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে ওনাকে কোনোভাবেই কিন্তু তখন অবধি খুঁজে পাওয়া যাচ্ছে না। বাড়িতে তো সকলের খুব মন খারাপ, এতগুলো টাকা, আর এই বিষয়টা করছে উনি লাস্ট 2.5-3 বছর ধরে, এবং এই 2.5-3 বছরে মানে ওনারা কেউ বুঝতেই পারেনি যে ওনাদের প্রিমিয়ামগুলো দেয়া হতো না, ঠিক আছে। আর এর আগেও যে দেয়া হয়েছে সেটাও কিন্তু মানে ঠিকঠাক মতো একটা প্রিমিয়াম দেওয়াও হয়নি, ফলে ওনার যে স্কিমটা চলছিল এলআইসিতে সেইটাকে যদি ঠিকঠাক করতে হয় তাহলে অনেক পরিমাণ টাকা আবার ওর বাবাকে দিতে হবে। এবার উনি ভাবতেন যে আমি কী করবো, এত টাকা তো এমনিতে লস হয়ে গেছে, তার মধ্যে এই প্রিমিয়ামের টাকাগুলো অ্যাট এ টাইম সব লেট ফাইন ক্লিয়ার করে দেওয়া সেটাও একটা অসম্ভব। হয়তো বাধ্য হয়ে ওনাকে মানে নিজের লস নিয়েও এলআইসির সেই স্কিমটা থেকে বেরিয়ে যেতে হলো। ভাবুন তো কি অদ্ভুত, মানে খুবই শোচনীয় ব্যাপার। এবারে এই ঘটনাটা যখন ঘটে তখন ওর মায়ের মনে না একটা মানে মোটামুটি উনি একদিক থেকে বলা যেতে পারে উনি নিশ্চিত হয়ে গেছিলেন ওই যে 1000 টাকাটা পুরনো হয়েছিল কোথাও না কোথাও ওই বিষয়টাই কিন্তু এটার জন্য দায়ী, এভাবে কিন্তু টাকা বেরিয়ে যাচ্ছে। এবার ওর মা একদিন সন্ধেবেলা বাড়িতে বসে আছে, এবং ওর বাবাও ছিল এবং বিজয়াও ঘরে ছিল, অন্য ঘরে ছিল, ওর মা রান্না করছিল আর ওর বাবা বাইরের ঘরে যেখানে টিভি থাকে সেখানে বসেছিল। মানে ভাবুন, ওর মা একটা স্বপ্ন দেখতো, আমি আপনাদের বলতাম যে ওই কালো বিড়ালের স্বপ্ন। এবার যে কালো বিড়ালটাকে উনি স্বপ্নে দেখতো, দেখুন বিড়াল মোটামুটি একই দেখতে হলেও যারা বিড়াল পুষেছেন বা যারা অনেক বেশি বিড়াল দেখেছেন তারা আরও ভালো বলতে পারবে। সেটা হচ্ছে যে আপনি যদি 5টা বিড়ালকে দেখেন, 5টা বিড়ালের হয়তো গায়ের রং একই হলেও
তাদেরকে কিন্তু দেখলে চেনা যায় যে এই বিড়ালটাই এই বিড়ালটা। এবার অদ্ভুত বিষয় হচ্ছে যে ওর মা স্বপ্নে যে কালো বিড়ালটা দেখেছিল, ওর মা হঠাৎ করেই দেখে বাড়িতে 3 জন রয়েছে, এবং যেটা ও ইমেলেও মেনশন করেছে যে ওদের বাড়িতে কিন্তু এর আগে কোনো দিন ওইভাবে কোনো বেড়াল, মানে এমনিতে কোনো মাছ রাখা হয়েছে, হয়তো একটু গন্ধ পেয়ে জানলার পাশে এলো, এটা হয়েছে, কিন্তু কোনোদিনও ঘরে ঢুকে, মানে আমি আপনাদের ঘটনাটা বলছি, ও মানে ওরা 3 জনই ঘরে রয়েছে, ওর মা রান্নাঘরে রীতিমতো চা করছিল, তো দেখে যে বিড়ালটা ঘরের মধ্যে আস্তে 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 ঢুকে, মানে আর বিড়ালটার না মানে চোখের দৃষ্টিটা ভীষণ ভয়ঙ্কর টাইপের দৃষ্টি, দেখবেন কিছু কিছু বিড়ালের চোখ কিরকম দেখলেই কিরকম ভয় লাগে। তো কালো বিড়ালটা কোথা থেকে ঢুকেছে, মানে ঢোকে যদি, তাহলে একটা হতে পারে রান্নাঘরের জানলার পাশ দিয়ে ঢুকতে হবে, যেটা যেটা যদি ঢুকতো তাহলে ওর মা দেখতে পেত, 1 নম্বর। আর একটা ঢোকার জায়গা হচ্ছে সামনে যেখানে ওর বাবা বসেছিল সেইখান দিয়ে, কিন্তু সেখানেরও দরজাটা বন্ধ ছিল, ফলে দরজা দিয়ে ঢোকার জায়গা নেই। আর ওখানে আর ওই বসার ঘরের গ্রিলটা এতটাই, মানে গ্রিলের ডিজাইনটা এমনই না, ওখান দিয়ে কোনো বেড়াল বা কিছু ইঁদুর ঢোকারও সেরকম স্পেস নেই, মানে খুব ছোট ইঁদুর হলে একমাত্র ঢুকতে পারবে। অত বড় বিড়াল, মানে খুব বড় সড়ো বিড়াল, ওর মা দেখছে যে রান্নাঘরের পাশে দাঁড়িয়ে রয়েছে এবং একদম ওর মায়ের দিকে পুরো চোখাচোখি তাকিয়েছে। ওই বিড়ালটা দেখে ওর মা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ উনি ওই সেম বিড়ালটা কিন্তু স্বপ্নে দেখতেন। এবং উনি দেখেন মানে একটা বিড়াল, ধরুন আপনার ঘরে বিড়াল ঢুকেছে, এবার আপনি যদি বিড়ালটার সাথে মুখোমুখি হন, বিড়ালটা তো কী হবে, খুব স্বাভাবিক হয় বিড়ালটা ভয় পেয়ে পালানোর চেষ্টা করবে, এসকেপ খুঁজবে। এবার ওর মা দেখছে যে বিড়ালটা পুরো হয়ে ওর মায়ের দিকে মানে দাঁড়িয়ে রয়েছে, এবং 2 পা ওর মায়ের দিকে আবার এগিয়ে আসে, এবং ওর মায়ের তখন এতটা ভয় লেগে যায়, উনি হতভম্ব হয়ে না, মানে রীতিমতো মানে উনি বলছে, মানে পরে ওর মা বলে যে বিড়াল দেখে যে আমি এত ভয় পেতে পারি এটা আমি নিজেও জানতাম না। তো উনি বিড়ালটা দেখে খুব ভয় পেয়ে যান, এবং উনি তারপরে লক্ষ্য করলেন যে বিড়ালটা পিছিয়ে গিয়ে বিজয় যে ঘরে ছিল সেই ঘরের দিকে চলে গেল। এবং এটা দেখে না ওর মা তখন মানে তখন পিছন পিছন গেছে যে এরকম একটা বড় বিড়াল ছেলের ঘরের দিকে যাচ্ছে। তো উনি স্পষ্ট দেখেন যে, আর আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি, ওই রান্নাঘর থেকে বেরিয়ে একটা ছোট প্যাসেজ মতো রয়েছে, তার পাশে হচ্ছে বিজয়ের ঘরটা। এবার ওই দিক দিয়ে যদি বিড়ালটা যায়, ওকে তো কোথাও বেরোতে হবে, কোথাও দিয়ে তো বেরোতে হবে, নয় ওকে উল্টো পথে এসে যে দিক দিয়ে এসছে বাইরের ঘর দিয়ে বেরোতে হবে, নয় রান্নাঘরের জানলা দিয়ে যেতে হবে, অথবা বিজয়ের ঘরের দিকে যেতে হবে, তাছাড়া একটা পিছনের দরজা আছে, অথবা সেদিকে যেতে হবে, মানে কোনো না কোনো দিক থেকে বেরোতে হবে। ওদিকে কিন্তু কোনো জানলা নেই যে ফট করে লাফিয়ে জানলা দিয়ে চলে যাবে। ওর মা সঙ্গে সঙ্গে পিছন বিড়ালটার পিছন যখন যায়, দেখছে ওর মা কিন্তু স্পষ্ট দেখলো যে ওর ঘরের দরজা খোলা ছিল, দরজা দিয়ে বিড়ালটা ঢুকলো, ঠিক আছে, আর ওর ঘরে সেই সময় জানলা বন্ধ ছিল, আর বিজয় খাটের উপরে বসে কিছু একটা করছিল। বিড়ালটা ঢুকলো, ওর মা সঙ্গে বলছে ঘরে বিড়াল ঢুকেছে, বিশাল বড় বিড়াল ঢুকেছে, এরকম করে বলছে। তোর বাবা উঠে চলে এসছে ঘরে, বিজয়ের ঘরে, ওর মা ঢুকেছে, বিজয় দাঁড়িয়ে আছে, ওর মা ফার্স্টে ভেবেছে যে খাটের নিচে ঢুকেছে। তো ওর মা ওর বাবাকে বলছে খাটের নিচে মনে ঢুকেছে, দেখো দেখো দেখো। তো খাটের নিচে দেখা হলো, ওর ঘরে একটা আলমারি ছিল ছোট, সেই আলমারির সাইডটা দেখা হলো। ঘরে তো এর থেকে বেশি কিছু নেই, আর ঘরও বিশাল বড় না, জানলা বন্ধ করা ছিল। বিড়ালটাকে আর পাওয়াই গেল না, মানে বিড়ালটা যে কোথায় গেল, কোথায় যে হারিয়ে গেল সেটা কেউ জানে না, ভাবুন একবার। এবং ওর মা বলছে যে আমি নিজের চোখে দেখলাম বিড়ালটা তোর ঘরে ঢুকেছে, ওকে বলছে, কিন্তু ও বলছে আমি তো কোনো বিড়াল দেখিনি, আর যদি বিড়াল ঢুকে থাকে সেই বিড়ালটা বেরোবে কোথায়, খাটের তলা ফাঁকা, কেউ কিছু নেই, আর বাকি ঘরের যেটুকু পোর্শন হয়েছে সেটুকু স্পষ্ট চোখে দেখা যাচ্ছে যে ওখানে কিছুই নেই। একটা অত বড় বিড়াল, মানে বড় সড়ো বিড়াল, কি করে ঢুকে, কোথা দিয়ে বেরোতে তো হবে, আর উল্টো দিক দিয়েও যদি বেরোয় তাহলেও কোনো ঘরের পাশ দিয়ে বেরোতে হবে, এবং ওর মা পিছনই গেছিল, তাহলে ওর মায়ের দেখতে পাওয়ার কথা। তো ওর মায়ের এই কথাটা কিন্তু ও বা ওর বাবা মানে পুরোপুরি কিন্তু বিশ্বাস করেনি, ভেবেতে যে হয়তো বিড়াল ঢুকেছিল, কোনোভাবে বেরিয়ে গেছে। কিন্তু ওর মা বারবার বলতে থাকে যে আমি কিন্তু বিড়ালটাকে দেখেছি ঢুকতে, আর এই বিড়ালটা কিন্তু খুব স্বাভাবিক বিড়াল নয়। এবার ওর বাবা বলছে যে তুমি কি এসব উল্টো পাল্টা বলছো, বিড়াল আবার স্বাভাবিক অস্বাভাবিকের কি আছে? বলছে না, বিড়ালটা তো হাওয়ায় মিলিয়ে গেল, এটা কি করে হয়?
তো ও এবং ওর মা যেটা ইমেলে লিখেছে যে কেউই মানে ওর মায়ের কথাটা ও বা ওর বাবা কেউ কিন্তু বিশ্বাস করেনি। এর পরের দিন রাতের বেলা ওর মা আর বাবা ঘুমোচ্ছে। এবার ওর বাবার স্বভাব হচ্ছে ভোর 4টের সময় ওঠা, মানে যাই হয়ে যাক না কেন উনি যদি রাত 1:30টার সময়ও ঘুমোয় উনি 4টের সময় উঠবেনই। উঠে হয়তো বাথরুম টাথরুম যায়, তারপরে আবার এসে শোয়, তারপরে যখন যেরকম আর কি বেরোনোর সেরকম বেরোয়। তো ওর বাবা ওই রকম টাইমে উঠে উনি বাথরুমে গেছেন। এবার বাথরুমে গেছেন, তো বাথরুমের কাজ সেরে যখন উনি বেরোচ্ছেন ঠিক দরজাটা খুলেছেন বাথরুমের, আর দেখছেন ওটা মুস্কো বড় কালো বিড়াল ওনার দিকে প্রচণ্ড রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে। এবং দেখুন হঠাৎ করে ওরকম ভোর রাতের দিকে বা একদম আর্লি মর্নিং আপনি যদি ঘরের ভিতরে হঠাৎ করে বন্ধ ঘরে যদি হঠাৎ করে একটা এরকম বিড়াল দেখেন আপনার কীরকম লাগতে পারে? অবভিয়াসলি আপনি প্রচণ্ড ভয় পেয়ে যাবেন, এটাই স্বাভাবিক। ওনার ক্ষেত্রেও কিন্তু সেটাই হলো, উনি কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে যান। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে যেটা দেখে ওনার সব থেকে বেশি ভয় লাগে, যে ওনার স্ত্রী কিছুদিন আগে যেটা বলছিল একদম এক্স্যাক্ট সেই জিনিসটি ওনার ক্ষেত্রেও ঘটলো। উনি দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং বিড়ালটা ওনার দিকে মানে একটা ম্যাও আওয়াজ করে এক পা সামনে এগোয়, এবং তারপরে উনি যখন 2 পা পিছিয়ে গেছেন ভয়, মানে মনে হচ্ছে এক্ষুনি বিড়ালটা এসে ওনাকে কামড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে ওনার চোখের সামনে বিড়ালটা একদম ইনভিজিবল হয়ে গেল, মানে বিড়ালটা নেই, ওনার চোখের সামনে নেই। উনি এটা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যান এবং ভয় পেলেও উনি সামনেটায় একবার দেখেন, ঘর থেকে বেরিয়ে উনি দেখেন পাশের ঘরে বা কোথাও গেছে কিনা, উনি দেখছেন না কোথাও বিড়ালটা নেই। এবং ওনার যথারীতি আর ঘুম হলো না এবং সকালবেলা উঠে উনি বললেন যে আমি এরকম বিড়ালটা দেখেছি, কিন্তু বিড়ালটা কোথায় যে চলে গেল বুঝলাম না। তো ওনার স্ত্রী তখন বলতে, দেখো আমি কিন্তু এই জিনিসটাই তোমাকে বলেছিলাম, তুমি কিন্তু তখন বিশ্বাস করোনি। স্বাভাবিকভাবেই মানে যে কোনো মানুষেরই প্রচণ্ড ভয় লাগবে এরকম একটা কোনো ঘটনা ঘটলে। তো বুঝতেই পারছেন একটা বাড়ির মধ্যে এমন একটা কিছু চলছে যেটা খুবই আনইউজুয়াল, যেটা একেবারে ন্যাচারাল নয়। এর মধ্যে আর একটা ঘটনা যেটা ঘটলো, মানে সেই ঘটনাটা মানে কি বলবো, আপনারা শুনলে বুঝতে পারবেন যে একটা ফ্যামিলির পক্ষে বিষয়টা কতখানি ট্রমাটিক হতে পারে। সেটা হচ্ছে ওর মায়ের বিয়ের যেটুকু যা গয়নাকাটি ছিল, মানে ওর মায়ের যখন বিয়ে হয়েছিল তখন ওর দাদুর বাড়ির অবস্থা খুব ভালো ছিল না। তো যা হয় আর কি, একটা হার, কোনো রকম একটা হার, দুল, একটা চুড়ি, এই দিয়ে মানে ওনাদের সাধ্য মতো জিনিস দিয়ে ওনারা বিয়ে দিয়েছিলেন। এবার যেহেতু খুব বেশি গয়না নয় আর তারপর থেকেও খুব বেশি টুকটাক ছাড়া গয়না সেরকম ভারী গয়না বানানো হয়নি, তো ওদের যেটুকু যা সোনা গয়না সেটুকু ওদের ঘরেই থাকতো, ঘরের আলমারিতে থাকতো। তো একদিন কি হয়েছে, ওরা কোনো একটা পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গেছে এবং বাড়িতে এসে দেখছে যে ঘরের তালা ঠিক আছে, তালা ভেঙেছে কেউ সেরকম নয়, বা ঘরে কেউ ফোর্সফুলি ঢুকেছে তারও কোনো চিহ্ন নেই। উনি দেখেন যে আলমারিটা খোলা, মানে ঘরে ঢুকে দেখছে আলমারিটা খোলা। এবার আলমারিটা খোলা দেখে ওদের মানে বুকের ভিতরে ছ্যাদ করে উঠেছে, ভেবেছে যে নিশ্চয়ই কিছু একটা ঘটেছে। মানে যখন ওরা বাইরে থেকে আসছে তখন কিন্তু ওরা কিচ্ছু বুঝতে পারেনি, ঠিক আছে, কিন্তু যখন ওরা ঘরের ভিতরে ঢোকে ওর বাবা মা, ওনাদের ঘরের যে আলমারিটা ছিল দেখছে আলমারিটা খোলা, এবং আলমারির মানে মেঝেতে এবং ঘরের মেঝেতেও টুকরো টাকরা জিনিস ছড়িয়ে রয়েছে, এবং সেই জিনিসগুলো কি সোনার জিনিস। মানে একটা একজোড়া কানের দুল, হার ছিঁড়ে, মানে একটা ধরুন গোটা হার, সেই হারটাকে ছিঁড়ে তার টুকরো টুকরো মাটিতে পড়ে রয়েছে। সেটা ঘর থেকে জানলার দিকে গেছে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে যে জানলাটা বন্ধ, ঘরের জানলাটা কিন্তু বন্ধ। এবার এটা দেখে না ওর মায়ের রীতিমতো হাত পা কাঁপতে থাকে, মানে উনি ভেবেছেন যে মানে যা গয়না ছিল সব মনে হয় চুরি হয়ে গেছে। খুব স্বাভাবিকভাবেই যদি কেউ ঘরে আলমারি খোলা ওই অবস্থায় দেখে, মানে একদম যাকে বলে অগোছালো অবস্থায় রয়েছে। কিন্তু উনি একটা জিনিস দেখে ওরা সবাই অবাক হয়ে যায় তিনজনেই, যে ঘরের ভিতরে সোনার জিনিসগুলো ভাঙা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। এবার দেখুন যদি কোনো চোর ঢোকে, ঠিক আছে, আমি ধরে নিলাম কোনো চোর ঢুকেছে, শুধু চোর যদি ঢোকে তাহলে সে গয়না প্রথম কথা ভেঙে নেবে কেন? আমি যদি ধরেও নিলাম যে কোনো চোর খুব সন্তর্পরে ঢুকেছে সেই জন্য তালা ভাঙতে হয়নি, যেটা যদিও সম্ভব নয়, কোনো ফোর্সফুলি ঘরে ঢোকার, জানলা ভেঙে ঢোকার কোনো চিহ্ন নেই, সে যদি ঢোকেও তাহলে কি সে কানের এক জোড়া দুল নেবে, অন্য জোড়াটাও তো সোনার, তা তো সেটাও নেবে। একটা গলার হার, সেটা মানে চেনের মধ্যে বল বসানো একটা সোনার হার, সেটা কি ছিঁড়ে কেটে নেবে?
সে তো পুরোটাই নেবে, সে তো পুরোটা বেচতে পারলে তবেই তো সে টাকা পাবে, তাই না? তো এই আলমারি থেকে, এবং আলমারির একটা কিন্তু মানে যে লকার থাকে, সেই লকারের মধ্যে কিন্তু গয়নাগুলো ছিল। এবার সেই লকারের মধ্য থেকে কে এভাবে নিয়ে গেল এবং ছিঁড়ে ছিঁড়ে ভেঙে ভেঙে নিয়ে গেল, এটা কিন্তু ওরা বুঝতে পারে না। এবং আলমারির মধ্যে কিন্তু ওদের ঘরের সংসার চালানোর নগদ 6,000 6,500 টাকা মতো ছিল, এবং সেই টাকা কিন্তু কিছু হয়নি, শুধুমাত্র এই গয়নাটুকু হয়েছে। এবার তো ওর মা মানে মানে ওইটা দেখে না রীতিমতো কাঁদছে। ওর বাবা দেখছে যে হাতে হাতে দেখছে যে কি খোয়া গেছে। তো যেটা বুঝলো যে এক জোড়া দুল খোয়া গেছে, মানে দুটো যে জোড়া থাকে তার একটা সেট নেই, অন্য সেটটা পড়ে রয়েছে মেঝেতে, হাতটা ওভাবে টুকরো টুকরো করা। যে চুড়ি রয়েছে সেই চুড়িটা না মানে রীতিমতো বেঁকিয়ে দিয়েছে কেউ, খুব মানে প্রেশার দিয়ে কেউ যে চুড়িটাকে বেঁকিয়ে দেয়, সোনার চুড়ি সেরকম বেঁকিয়ে দিয়েছে, ভেঙে গেছে, এবং সেই ভাঙার মধ্যে থেকে এক দুটো টুকরো নেই। এবার ওরা না মানে প্রচন্ড অবাক হয়ে গেছে যে কি ঘটছে এটা। তো সঙ্গে সঙ্গে ওরা ঘর থেকে বেরিয়ে পাশের বাড়িতে জিজ্ঞেস করছে, রাস্তার ওপারে যে বাড়ি তাকে জিজ্ঞেস করছে যে কাউকে ঢুকতে দেখেছে কিনা, বা এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা, কিছু জানে কিনা। ওরা বলছে না, আমরা তো কোনো আওয়াজপত্র কিছুই পাইনি। ইভেন ওদের যে পাশের যে বাড়িটা, সেই পাশের বাড়ি বলছে যে কি বলছেন দাদা, এরকম ঘটনা ঘটেছে? তখন সবাই শুনে বলছে যে এটা চোরের কাজ তো বলা যাবে না, কারণ চোর যদি এসে চুরি করে তাহলে সে সবটাই নেবে, ভালোভাবে মানে পুরো একদম কাচিয়ে নিয়ে চলে যাবে, সোনার হার নেবে, দুল নেবে, এক জোড়া দুল রেখে যাবে, অন্য জোড়া দুল নিয়ে চলে যাবে, এটা তো হতে পারে না। আর ঘরের জালনা বন্ধ, মানে সেই জালনা যে খুলেছিল কেউ তারও কোনো প্রমাণ নেই। তো এটা তো সত্যিকারেরই কোনোভাবে যুক্তিতেই আসে না যে এটা কি করে সম্ভব, এটা হলো কি করে, এটা কেউই বুঝতে পারছে না। তো তখন ওরা কি করবে, মানে ওদের মানে হয় না যে মানুষ তো রেশনাল থিঙ্কিং করবে, কোনোভাবেই যুক্তিতে এটা আসছে না, এটা কি করে সম্ভব। তখন ওর মা কাঁদতে কাঁদতে নাকি বলে যে আমার মনে হচ্ছে তুমি যে 1,000 টাকা কুড়িয়েছিলে সেই 1,000 টাকাটাই মানে টাকাটার জন্যই কিন্তু আমার মনে হয় আমাদের এই বিপদগুলো আসছে। কারণ এই বিপদগুলো এমন করে করে আসছে, এমনভাবেই ওদের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে না, যেগুলো মানে হওয়ার কোনো কথাই নয়, বা এটা এমন করেই হচ্ছে যেটা যুক্তি দিয়ে যেটা আর কি সম্ভবই নয় হওয়া। তো ওর বাবা প্রথম দিকে বিষয়টা বিশ্বাস না করলেও পরবর্তী ক্ষেত্রে উনিও কিন্তু মানে বলতে থাকেন যে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, ওই 1,000 টাকাটা নেওয়া আমার উচিত হয়নি। এবার কি করবে, কিছু তো একটা করতে হবে। এবার মানে বুঝে গেছে যে মানে এই তৃতীয় যে ঘটনাটা ঘটলো, এই তৃতীয় ঘটনাটা ওরা বুঝতে পারে যে যা যা হচ্ছে সেটাকে কোনোভাবেই মানে স্বাভাবিক ঘটনা বা জাস্ট মানে একটা কোইন্সিডেন্স সেটাকে বলা যায় না, এটা তার বাইরে কিছু। তো তখন ওরা কি করবে, তো তখন ওর যে দিদা ছিল সেই দিদাকে মানে ওর বিজয় দিদাকে বলা হয় ঘটনাটা। তো উনি তো বলছেন যে আমাকে তো এটা আগে বলবি তোরা, এরকম একটা এত বাজে ঘটনা ঘটছে, এরকম করতে করতে তো কোনদিন আরো বড় কোনো ক্ষতি হয়ে যাবে, তখন তোরা কি করবি। তো ওরা বলছে যে কিছু তো করতে হবে, এভাবে আর অর্থনৈতিক ক্ষতি তো না আটকানো গেলে তো এরপরে কোনো আরো বড় সড়ো ক্ষতি হয়ে যাবে, তখন আমরা কি করব। উনি তখন বললেন যে ঠিক আছে, আমার একজন আছেন, ওনার একজন গুরু ভাই আছে, তো বলছে আমি তার সাথে কথা বলে তোদেরকে জানাচ্ছি। তো সেই গুরু ভাইকে বলে, তো সেই গুরু ভাই আবার অন্য আর একজনকে বলেন। তো তিনি তখন বলেছেন যে হ্যাঁ, ওরা যে ওই টাকাটা কুড়িয়েছিল সেই টাকাটা ওনাদের কুড়ানো উচিত হয়নি, এবং সেই টাকা কুড়ানোর জন্যই এই ঘটনাগুলো ঘটছে। তো উনি তখন বলেন যে মা লক্ষ্মীর একটা সুন্দর করে পুজো করতে আছে। এখানে একটা জিনিস বলে রাখি, যেটাও মেনশন করেছে যে ওদের বাড়িতে প্রত্যেক বৃহস্পতিবার না হলেও হয়তো মাসে 2 থেকে 3টে বৃহস্পতিবারই কিন্তু সুন্দর করে পান দিয়ে সুপুরি দিয়ে ভালো করে মায়ের পুজো হতো, মা লক্ষ্মীর পুজো হতো। খুব অদ্ভুতভাবে ওই ওই যে ওরা বিয়ে বাড়ি গেল, 1,000 টাকা পেলো ওর বাবা, তারপর থেকে না কোনোভাবে বৃহস্পতিবার করে না ওর মা পুজো দিতে পারতো না, মানে পুজোই দিতে পারতো না, কোনো না কোনো একটা বাধা চলে আসতো, উনি অদ্ভুতভাবে ভুলে যেতেন। তো এরকম ঘটনাগুলো ঘটছিল। মানে বলে না যে অলক্ষী ঢোকা একটা কথা আছে, দেখবেন এগুলো হয়তো এখনকার দিনে অনেকে মানে না, কিন্তু এগুলো কিন্তু সত্যি হয়। মানে হয়তো খুব সামান্য জিনিস, মানে যে টাকাটা উনি পেয়েছিলেন তার 10 গুণ বেশি ওনার, মানে 10 গুণেরও বেশি টাকার ক্ষতি কিন্তু ওনার হয়ে গেছিল। মানে ঘরে বলে না অলক্ষী প্রবেশ করেছে, সেরকম ব্যাপার। তো উনি বলেন যে মা লক্ষ্মী আর শ্রী নারায়ণের একটা বাড়িতে ভালো করে পুজো দিতে, খুব সুন্দর করে নিষ্ঠা ভরে, বলছে বাড়ির সকলে মিলে একটা তোমরা পুজো দাও, দেখবে সব কিছু অন্তত বেটার হবে।
তো তারপরে ওরা কি করে, একজন ঠাকুরমশাই ডেকে বাড়িতে খুব সুন্দর করে মা লক্ষ্মী আর বাবা নারায়ণের পুজো দেয়, শ্রী সত্যনারায়ণের পুজো হয়। এবং ওদেরকে বলে, মানে ওদেরকে বলেছিল যে পুজোর পরে যে ঘটের যে জল থাকবে সেই ঘটের জল বাড়ির চারিদিকে ছিটিয়ে দিতে, এবং ঘরের যত জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রগুলো, বিশেষত আলমারি, রান্নাঘর যেখানে চাল থাকে, তো সেসব জায়গায় ছিটিয়ে দিতে। এবং ওদেরকে এটাও বলে যে যে তোমরা একটা মানে ঠাকুরের কাছেই মনে মনে একটা প্রায়শ্চিত্ত করে তোমরা আর কি, যে ভুল হয়েছে ওই টাকাটা নেওয়া, সেটা এরকম একটা কিছু ঠাকুরের চরণে অর্পণ করো। তো ওরা সেটাও করে। তো ওই ভদ্রলোক এটা বলেছিল যে কোনো একজন ব্যক্তি বিড়ালের মাধ্যমে, কোনো একটা কালো বিড়ালের মাধ্যমে, ওই যে ওরা 1000 টাকাটা পেয়েছিল না, ওটা ইচ্ছে করে রাস্তায় কেউ ফেলে গেছিলো। তার কোনো অর্থনৈতিক কোনো সংকট হয়তো সেই সময় চলছিল, সেটাকে অ্যাভয়েড করার জন্য। মানে ওটা উনি যে নিয়ে ফেলেছিল না, মানে উনি বলেছিলেন যে এটা ওনার একদমই নেওয়া উচিত হয় না। তারপরে উনি সেটা নিজের ওয়ালেটে ঢুকিয়েছিলেন, এবং সর্বোপরি তারপরে উনি ওনার বাড়িতে নিয়ে এসেছিলেন। তো সেই যে খারাপ জিনিসটা, সেটা কিন্তু ওনার বাড়িতে চলে এসেছিল, এবং বাড়িতে এসেছিল বলেই কিন্তু এতটা বাড়াবাড়ি হয়, এতটা সব কিছু খারাপের দিকে যায়। তো বুঝতেই পারছেন যে এইগুলো কিন্তু কখনোই করা উচিত না। আর এই জিনিসটা যদি উনি না করতেন তাহলে হয়তো ওনার এত বড় ক্ষতিটা হতো না। যাই হোক, অদ্ভুতভাবে এই পুজো আর্চা করার পরে, সব কিছু করার পরে আর কিন্তু ওনাদের কোনো রকম কোনো অসুবিধে হয়নি। ওর মা ওরকম স্বপ্নও দেখেনি, সব কিছু কিন্তু আবার আগের মতো হয়ে যায়। এবং আরও অদ্ভুত বিষয় হচ্ছে, ওই যে একজোড়া দুল যে খোয়া গেছিলো না, সেই সময় কিন্তু পুরো আলমারির জিনিসপত্র সমস্ত নামিয়ে খোঁজা হয়, কিন্তু পাওয়া যায় না। কিন্তু এই ঘটনা 2 বছর পরে ওই সেম আলমারি থেকে কিন্তু ওই একজোড়া দুল এবং হাড়ের ছেঁড়ার একটা টুকরো কিন্তু পাওয়া গেছিলো সোনার। তো এটা একটা খুব ভালো বিষয় ছিল, এটাও হয়তো ভগবানের আশীর্বাদ সেই জন্যই ওনারা পেয়েছিলেন। তো এটা শুনলেন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পরিচিত একজনের এই ধরনের একটা এক্সপেরিয়েন্স। তো সেটাও আপনারা শুনুন। মানে সেটা কিন্তু আরও অদ্ভুত একটা ঘটনা, এবং সেটা না, মানে এটা যেমন একটা ডাইরেক্ট কানেকশান রয়েছে, আমি আপনাদেরকে এবার যে ঘটনাটা বলবো সেটা কিন্তু ডাইরেক্ট কানেকশান না, কিন্তু খুব অদ্ভুতভাবে, মানে কাকতালীয়ভাবে, মানে কোথা থেকে যে কী হয়ে যায়, কোন জিনিসটা যে কোন জিনিসের সাথে যুক্ত থাকে, সেটা হয়তো প্রথমে বোঝা যায় না। ঠিক আছে, এবার আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে বলছি। আচ্ছা, এবারে আমি যেটা আপনাদেরকে বলছি এটা কিন্তু আমেরিকার ঘটনা। ঠিক আছে, তো আমার হাজব্যান্ডের একজন কালিগ, তিনি আমার হাজব্যান্ডের থেকে একটু সিনিয়র, বয়সে বড়, তো উনিও এখানেই থাকতেন। এবারে ওনার ওয়াইফ এবং ওনার যে বাচ্চা কোনো একটা ফ্যামিলি এমার্জেন্সির জন্য 3 মাসের আর কি সময় ইন্ডিয়া চলে যায়। তো ওনারা 3 মাস ইন্ডিয়াতে থাকবে। এবার উনি রীতিমতো ফ্যামিলি রুম নিয়ে থাকেন। এবার বুঝতেই পারছেন আমেরিকায় ঘর ভাড়া ভীষণ বেশি, খুবই বেশি। মানে ইন্ডিয়ান কারেন্সিতে আপনি 2-2.5 লাখের নিচে মানে মিনিমাম কিছু পাবেন না, মানে একদম বেয়ার মিনিমাম যেটুকু। যাই হোক, তো ওনার বউ বাচ্চা চলে গেছে। তো উনি ভাবলেন যে ওখানে তো অনেক স্টুডেন্ট আসে পড়তে, তো উনি ভাবলেন যে ঠিক আছে, অল্প পয়সা তো, আমি কোনো স্টুডেন্টকে, মানে যেহেতু 2টো বেডরুম রয়েছে, 2টো বাথরুমও রয়েছে, তো অসুবিধা হবে না। এবার এই ঘটনার দিন 7 আগে কি হয়েছিল, উনি একটা ক্যাফেতে গেছিলেন। ঠিক আছে, এবার ক্যাফে থেকে যখন উনি বেরোচ্ছেন সেই সময় উনি দেখেন $10 পড়ে রয়েছে। ঠিক আছে, মানে মাটিতে তার $10 পড়ে রয়েছে। এবার আমেরিকায় এমনি রাস্তায় সেভাবে, মানে রাস্তাঘাট তো প্রচণ্ড পরিষ্কার, ওভাবে কিছু পড়ে থাকে না। এবার ফট করে যদি কিছু একটা রাস্তায় থাকে, আপনার চোখ পড়বে যে কি পড়ে আছে তো দেখি। তো উনি দেখেন $10, এবং আশেপাশে কেউ নেই। তো ওনারও সেম কেস, উনি দাঁড়িয়ে আছেন, দেখছেন কেউ আসছে না, কিছু ব্যাপার নেই। তো উনি ভাবলেন $10, আর তখন প্রায় $1 তখন মানে 81-82 টাকা এরকম একটা কিছু চলছিল। যাই হোক, তো উনি ভাবলেন বেশ এতগুলো টাকা $10 পড়ে রয়েছে, তাহলে আমি নিয়েই নিই। তো উনি নিয়ে ওটা পকেটে করে নিয়ে চলে আসেন। এবার এখানে যেটা হয়, এই ধরনের যদি আপনি একটা রুম নিয়েছেন, আপনি ধরুন সাবলিজ করতে চাইছেন, তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্ট পাওয়া যায় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্ডিয়া থেকে আসে বা অন্যান্য কান্ট্রি থেকে আসে। তো উনি মনে মনে ভাবলেন যে আমি যদি কোনো স্টুডেন্ট এরকম পাই, বাঙালি হলে তো ভালোই হয়, তাহলে আমি এরকম কাউকে দেবো। তো এখানে একটা এরকম গ্রুপ আছে যেখানে অ্যাড দেওয়া যায় এরকম। ঠিক আছে, তো উনি অ্যাড দিয়েছেন যে আমার এরকম রুম আছে, আমি 3 মাসের জন্যই আমি থাকতে দিতে পারি, অনলি স্টুডেন্ট, বা যদি কোনো প্রফেশনাল হয় চাকরি বাকরি করে সেটাও হবে, উনি মেনশন করে দেন।
এবার অনেক সময় কি হয়, অনেক স্টুডেন্ট, আমেরিকায় তো বিশাল বড় দেশ, অনেক সময় কি হয় যে অনেক স্টুডেন্টরা না মানে ছোট ছোট কোর্স করার জন্য এক স্টেট থেকে অন্য স্টেটে আসে। ধরুন নিউ ইয়র্ক থেকে কেউ ক্যালিফোর্নিয়া এলো কোনো একটা স্পেশাল কোর্স করার জন্য বা কোনো একটা ট্রেনিংয়ের জন্য, সেটা কিন্তু খুব শর্ট স্প্যানে হয়, 1 মাস 2 মাস 3 মাস এরকম প্রচুর হয়। তো উনি এরকম টার্গেট করছিলেন। তো এই করতে করতে উনি একটা প্রোফাইল পান, সেখান থেকে ওনাকে রিকোয়েস্ট পাঠায় একটি ছেলে, সে ওখানকারই মানে ওটা অন্য কলেজে পড়ে, এবং সেই কলেজ থেকে সে একটা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এরকম একটা কিছু করার জন্য সে ক্যালিফোর্নিয়াতে আসছে এবং সে 2 মাস থাকবে। তো ছেলেটা ওড়িয়া ছেলে এবং বলে যে আমার তো 2 মাসের জন্য দরকার, খুব ভালো হয় যদি আপনি দেন, কারণ এই সমস্ত স্টুডেন্টদের কাছে খুব বেশি টাকা পয়সা তো থাকে না, আর ওনারও খুব বেশি টাকার দরকার নেই, জাস্ট একটু মানে হেল্প হলেই হয় ফিনান্সিয়াল। তো উনি বললেন ঠিক আছে, এত টাকা দিয়ে তুমি থাকতে পারো। তো ছেলেটা তো খুব মানে ছেলেটা এখানে পড়াশুনো করছে আমেরিকায়, তো খুব ভালো ব্যবহার, খুবই আর কি ভালো, সেটা ভীষণ ডাউন টু আর্থ। তো বলছে যে সিকিউরিটি অ্যামাউন্ট বলে $1000। তো $1000 বলছে যে তুমি পাঠিয়ে দাও, তুমি লাস্ট মান্থে তোমাকে আর কিছু দিতে হবে না। তো ছেলেটা সঙ্গে সঙ্গে কী করেছে, $1000 পাঠিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছে ওনাকে। এবার উনি দেখছেন যে $1000 ওনার অ্যাকাউন্টে প্রসেস হয়ে গেছে। তো এবারে ঘটনাটা হচ্ছে যে এটা হয়ে যাওয়ার কিছুক্ষণের পরেই ওই ছেলেটা ফোন করেছে এই ভদ্রলোককে, ভালো কথা ফোন করেছে। এবার ফোনে যখন কথা হচ্ছে তো ছেলেটা বলছে যে মানে সেটা কিন্তু ভীষণ ভালো কথাবার্তা, মানে ভীষণ রেসপেক্টফুল, দেখে মানে আপনি কথা বললে মনে হবে যে আপনি একটা খুব ভালো ছেলের সাথে কথা বলছেন, খুব ভদ্র সভ্য কালচার্ড। তো ছেলেটা বলে যে আপনি আপনার অ্যাকাউন্টটা একবার চেক করবেন। তখন বলছে হ্যাঁ আমি চেক করবো, কিন্তু কেন বলছো চেক করতে? তো তখন বলছে আসলে আমি না ভুল করে আপনাকে $5000 পাঠিয়ে দিয়েছি। প্রথমে 1000টা পাঠিয়েছি, কিন্তু ওই 1000টা আমি না পাঠিয়ে, মানে আপনি যেটা দেখেছেন 1000টা, আমি তার বদলে আপনাকে $5000 পাঠিয়ে দিয়েছি। তো বুঝতেই পারছেন আমার তো মানে বাড়ি থেকে আমাকে খুব লিমিটেড অ্যামাউন্টের টাকাই পাঠানো, আর এখানে যা খরচা, আর এখন আমি এই মুহূর্তে কোনো পার্ট টাইম জবও করছি না, আমার পুরো অ্যাকাউন্ট খালি হয়ে গেছে, আপনি আমাকে প্লিজ টাকাটা রিফান্ড করে দিন, ঠিক আছে? তো তখন বলছে যে উনি যখন চেক করছে নিজের অ্যাকাউন্ট তখন দেখছে হ্যাঁ সত্যি সত্যি $5000 প্রসেস হয়ে গেছে। এবার উনি না ভাবছেন যে আরে একটা ছোট ছেলে, মাত্র 20-21 বছর বয়স, সে আমেরিকার মধ্যে একটা নতুন, বলছে আমার ফ্যামিলি ইন্ডিয়ায় থাকে, আমি এখন অত টাকা কোথা থেকে পাবো, আমি আপনাকে ভুল করে পাঠিয়ে দিয়েছি, প্লিজ দিয়ে দিন করে বারবার বলছে। এবার এই ভদ্রলোকও ভাবছে সত্যি তো ভুল করে আমাকে পাঠিয়ে দিয়েছে, আমি কেন ওর টাকাটা আটকে রাখবো। এবার উনি কী করেছে, উনি এই ফোনটা পায়। এবার সেই সময় আমার হাজবেন্ড, মানে উনি যে ঘরে ছিলেন সেই ঘরে আমার হাজবেন্ড আরও 1-2 কালিগ, তারা ওনার ঘরে কোনো একটা কারণে গেছিল, মানে একই কমিউনিটিতে থাকতো তো সবাই, তো গেছে। এবার গিয়ে মানে উনি আর কি ঘটনাটা বলছে যে যখন একটা ছেলে আমাকে এরকম টাকাটা পাঠিয়ে দিয়েছে আবার চাইছে। এবার আমার হাজবেন্ড বসে আছে, আরও 2-4 জন বসে আছে, তো উনি বলছে যে বাবা ছেলেটা এত বড় ভুল করলো, মানে ওরা একটা ডাউট ওদের আসছে মনে যে বাবা টাকাটা এভাবে এতগুলো টাকা পাঠিয়ে দিল ছেলেটা, $1000 দেওয়ার বদলে $5000 দিয়ে দিয়েছে, আর সত্যি দেখাচ্ছে ও প্রসেসড। তো এই কথাটা বলতে বলতে উনি কি করেছে, মানে এই ভদ্রলোক মোবাইলে, মানে ও না টাকাটা ব্যাংক দিয়ে প্রসেস করেছে, তো ছেলেটা বলছে ওর ইমিডিয়েট টাকাটা দরকার, তো ওকে কি করেছে ইমিডিয়েট অনলাইন বলছে ট্রান্সফার করতে। এবার ভদ্রলোক ইমিডিয়েট অনলাইন ট্রান্সফার করে দিয়েছে, মানে এই অনলাইন ট্রান্সফারটা কিন্তু প্রসেসে থাকে না, ডিরেক্ট টাকাটা কিন্তু কাট হয়ে অন্যের অ্যাকাউন্টে চলে যায়। উনি মানে বলতে বলতে সোফায় বসে বসে কাজটা করে দিয়েছে, এবং অদ্ভুতভাবে কাজটা হয়ে গেছে। উনি জাস্ট ফোনটা রেখে পাশে হয়তো একটা কোনো কাজ করতে গেছে, ঠিক তারপর ওনার একটা নোটিফিকেশান আসে 5-6 মিনিট পরে। 5-6 মিনিট পরে নোটিফিকেশানে ওনার $5000 কেটে গেছে, সেটা তো ঠিক আছে, ওটা তো উনিই পাঠিয়েছেন। সবথেকে মজার এবং সবথেকে দুঃখের বিষয় হচ্ছে ওই ছেলেটা ওই যে $5000 যে বলে পাঠিয়েছিল, যে প্রসেসে ছিল, সেই ট্রানজাকশনটা ক্যান্সেল হয়ে গেছে। তার মানেটাই দাঁড়ালো ওই ছেলেটা যে $5000 পাঠাচ্ছিল সেটা কিন্তু ওর এন্ড থেকে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু এই ভদ্রলোক যে $5000 ছেলেটাকে রিটার্ন করে দিল সেটা কিন্তু ওনার ডলার থেকে, মানে ওনার অ্যাকাউন্ট থেকে অলরেডি কেটে গেছে। এবং আদতে এই ভদ্রলোকের অ্যাকাউন্টে $5000 তো আসেইনি, উল্টে উনি $5000 ছেলেটাকে ভুল করে পাঠিয়ে দিয়েছে, মানে ভুল করে মানে নিজের স্বেচ্ছাতেই পাঠিয়েছেন, ভুল বুঝে, মানে ইনস্ট্যান্ট $5000 পুরো
গায়েব হয়ে গেল। সঙ্গে সঙ্গে উনি ছেলেটাকে ফোন করছে, ফোন সুইচ অফ। যেখান থেকে ওর অ্যাকাউন্টটা পেয়েছিল, যেখান থেকে সেটা যে গ্রুপ থেকে আর কি ছেলেটার ইনফরমেশান ছিল সেটা যোগাযোগ করেছিল, সেখান থেকে ওর প্রোফাইল ডিলিট, মানে সঙ্গে সঙ্গে প্রোফাইল ডিলিট করে দিয়েছে। এবং ছেলেটাকে আর কি যখন বাড়িতে রাখার জন্য ওকে যখন একটা আইডি দেখিয়েছিল, সে মানে সঙ্গে সঙ্গে আমার হাজবেন্ড ওরা সবাই মিলে এখানকার যে আর কি পুলিশের জায়গা আছে সেখানে যায়, অফিসারের ঘরে আর কি সে পুলিশ সমস্ত ইনফরমেশান নিল সেটার থেকে আর কি অ্যাজ সিকিউরিটি যে নাম, তারপরে ওর কলেজ, এগুলো যে নিয়েছিল, একটা আই কার্ড দেখিয়েছিল। পুলিশ সঙ্গে সঙ্গে ওদের সিস্টেমে চেক করে বলো পুরোটা ফেক, মানে এই নামে, এই কলেজে, এই সিকিউরিটি নাম্বারে কেউ থাকে না, মানে কোনো এক্সিস্টই করে না, পুরোটাই ভুয়ো। ব্যাংকে যখন গেছে, ব্যাংক বলছে আমরা আর কিছু করতে পারবো না, আপনি নিজেই টাকাটা পাঠিয়েছেন। যদি কোনোভাবে স্ক্যাম হয়ে যেত তাহলে আলাদা ব্যাপার, তাহলে আমরা চেষ্টা করতে পারতাম, কিন্তু আপনি নিজে থেকে পাঠিয়েছেন। এবং আরও অদ্ভুত হচ্ছে, এরা যে অ্যাকাউন্টগুলো তৈরি করে না, এটা সঙ্গে সঙ্গে টাকাটাকে তুলে নিয়ে ডিঅ্যাক্টিভ করে দেয়, সেই অ্যাকাউন্ট কিন্তু আর ট্রেস করা যায় না। তো ভাবুন, ওই যে দিন 7 আগে উনি $10 তুলেছিল রাস্তা থেকে, তার সাথে হয়তো এই ঘটনাটার কোনো সম্পর্ক হয়তো নেই, কিন্তু আর্থিক ক্ষতি হয়েই গেল। ভাবুন, মানে এটা কিন্তু একটা শক। একবারে কারোর যদি $5,000 বেরিয়ে যায়, তার মানে সে কতটা শকে চলে যেতে পারে ভাবতে পারছেন? তো এই জন্যেই আমার মনে হয় যে এই ধরনের টাকা পয়সা বেশি হোক কম হোক তোলাই উচিত না। এর পিছনে কিছু না কিছু থাকে। আর অনেক সময় এটা কী হয়, অনেকের হয়তো কোনো টাকা হারিয়ে যায় সত্যি সত্যি, তার কিন্তু একটা হায় লেগে থাকে সেই টাকাটার উপরে, যে আমার টাকাটা আমার হারিয়ে গেল, হয়ে গেল, মানে চলে গেল। সেই টাকাটার মধ্যে যে হায়টা লেগে থাকে না, মানুষের যে দুঃখ, কষ্ট, কান্না, সেটা যে নেয় তার পক্ষে সবসময় যে ভালো হবে সেটা কিন্তু নাও হতে পারে। সেটাই ছিল আজকের ঘটনা। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন ফেসবুক, হোয়াটসঅ্যাপে। ভালো থাকবেন, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। নমস্কার।